ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাজেশনস অ্যাট ইয়োর ডোর। আজকে আমরা ক্লাস 12-এর জীববিদ্যা বিষয়ের ইউনিট 3 এর স্বাস্থ্য ও রোগ অধ্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা এটা জেনে নেব যে ইউনিট 3 থেকে টোটাল কত নম্বরের কোশ্চেন আসে। দেখো, ইউনিট 3-তে তোমাদের মোট 3টে চ্যাপ্টার আছে: স্বাস্থ্য ও রোগ, খাদ্য উৎপাদনে উন্নতি সাধন, মানব কল্যাণে অণুজীব। তো তোমাদের এখান থেকে 1 নম্বরের 2টো এমসিকিউ থাকে, 1 নম্বরের একটা এসএ কিউ থাকে, 2 নম্বরের একটা প্রশ্ন থাকে, 3 নম্বরের মোট 3টে প্রশ্ন থাকে। তাহলে টোটাল 14 নম্বরের প্রশ্ন আসে। চলে এইবার তাহলে স্বাস্থ্য ও রোগ অধ্যায় সম্পর্কে আলোচনা করা যাক। দেখো, প্রথমে আমাদের এটা জানতে হবে যে স্বাস্থ্য কি, রোগ কি। যখন আমরা শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে সুস্থ থাকি, তখনই সেটাকে আমরা স্বাস্থ্য বলি। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা বলেছে যে শুধুমাত্র শারীরিক দিক থেকে বা মানসিক দিক থেকে সুস্থতা মানে স্বাস্থ্য, তা না, এটাকে আমাদেরকে সামাজিক দিক থেকেও সুস্থ থাকতে হবে। আর রোগ কি? যখন আমরা শারীরিক দিক থেকে সুস্থ থাকি না, আমাদের মধ্যে কিছু কিছু অস্বাভাবিকতা প্রকাশ পায়, আর তখনই সেটাকে আমরা রোগ বলি। এবার দেখো, আমরা যেখানে বাস করি, আমরা যেমন রয়েছি সেরকম আমাদের সাথে সাথে উদ্ভিদেরও রয়েছে। এবার প্রাণী উদ্ভিদের পাশাপাশি রয়েছে কিছু অণুজীব, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি। এইগুলো যখন আমাদের শরীরে প্রবেশ করে তখনই কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ি। এবারে আমাদের শরীরের ভিতরে যখন আমরা অসুস্থ হয়ে পড়ছি, তখন এই সমস্ত অণুজীবের বিরুদ্ধে এক ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে। তখন সেটাকে আমরা বলবো অনাক্রম্যতা। তাহলে যখন ভাইরাস, ব্যাকটেরিয়া এইগুলো আমাদের শরীরে প্রবেশ করছে এবং আমাদেরকে অসুস্থ করে তুলছে, এবং যখন সেই অসুস্থতাকে সারিয়ে তোলার জন্য যখন আমাদের শরীরের ভিতরে মানে নিজে থেকেই একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে, তখন সেটাকে আমরা বলি ইমিউনিটি বা অনাক্রম্যতা। এবার যে বস্তুগুলো আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে সেটাকে আমরা বলবো অ্যান্টিজেন। আর এই অ্যান্টিজেনকে বাধা দেওয়ার জন্য যে প্রতিরোধ ব্যবস্থা আমাদের শরীরে গড়ে উঠছে, যে মানে যে প্রতিরোধ ব্যবস্থা নয়, যে প্রোটিনটা গড়ে ওঠে, সেটাকে আমরা বলবো অ্যান্টিবডি। দেখো, তাহলে আমরা কি কি পেলাম? যে স্বাস্থ্য কি, রোগ কি, অনাক্রম্যতা, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি। তবে এগুলো সম্পর্কে আমাদের এখনো বিস্তারিত পড়তে হবে, আমি সেই জন্য পয়েন্টিং করছি। তবে আমরা যাতে সবসময় অসুস্থ না হয়ে পড়ি, আমরা যাতে একটা ভালো স্বাস্থ্য কাটাতে পারি, সেই জন্য আমাদের কিছু কিছু জিনিস আছে যেগুলো মেনটেন করে চলতে হবে। যেমন আমাদের সবসময় পুষ্টিকর খাবার খেতে হবে, আর প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সময়ে নির্দিষ্ট সময়ে করা উচিত। আর নির্দিষ্ট সময় আছে যেগুলো হচ্ছে যে মানে বয়সের ওপর বেস করে নির্দিষ্ট সময় মতো ঘুমানো উচিত। যেমন শিশুদের 12 থেকে 13 ঘন্টা, 10 বছরের কম বয়সী বাচ্চাদের 8 ঘন্টা, কিশোর কিশোরীদের 7 ঘন্টা, আর প্রাপ্ত বয়স্কদের 6 ঘন্টা ঘুমানো উচিত। এছাড়াও কি কি করতে হবে? যে আমাদেরকে ব্যায়াম করতে হবে, এবং ছোঁয়াচে রোগ সম্পর্কে সচেতন থাকতে হবে। সেজন্য আমাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পরিষ্কার জামা কাপড় পরতে হবে। তো এই ছিল আমরা যদি আমাদের স্বাস্থ্যটাকে ভালো রাখতে পারি তার জন্য কিছু নিয়মাবলী। এরপরে আমরা আলোচনা করব যে অনাক্রম্যতা সম্পর্কে। দেখো, এবার আমরা বললাম যে আমরা অনাক্রম্যতা সম্পর্কে জানবো। তো অনাক্রম্যতা সম্পর্কে আমি একটু আগে বললাম, কিন্তু আমরা যদি বিজ্ঞানের ভাষায় যদি আমাদের যখন লিখতে হবে, তখন যেটা বুঝেছি সেরকম লিখলে তো হবে না। এরকমই লিখতে হবে যে রোগ সৃষ্টিকারী ভাইরাস, জীবাণু এই সমস্ত বিজাতীয় পদার্থের বিরুদ্ধে আমাদের দেহে যে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে, তাকে আমরা বলবো অনাক্রম্যতা বা ইমিউনিটি। এবার বলবো যে অনাক্রম্য তন্ত্র কি। তো বিজ্ঞানের যে শাখায় অ্যান্টিজেন, অ্যান্টিবডি এবং অনাক্রম্যতার বিষয়ে জ্ঞান লাভ করা যায় তাকে আমরা বলবো অনাক্রম্য বিদ্যা বা ইমিউনোলজি। তাহলে অনাক্রম্য তন্ত্রটা কি হবে? আমাদের শরীরে যখন রোগ জীবাণু প্রবেশ করছে, তখন আমাদের শরীরের ভিতরে যে কোষ রয়েছে, তখন অনেকগুলো কোষ একসাথে গঠিত হয়ে একটা তন্ত্র গঠন করে। আর এই তন্ত্রটাই আমাদের শরীরকে এই বাইরের থেকে প্রবেশ করা ভাইরাস, ব্যাকটেরিয়া, বিভিন্ন জীবাণু এদের হাত থেকে রক্ষা করে। তাহলে যে তন্ত্রটা আমাদের শরীরকে এই বাইরের প্রভাব থেকে রক্ষা করছে, সেটাকে আমরা বলবো অনাক্রম্য তন্ত্র।
এরপর আমরা আলোচনা করব অ্যান্টিজেন কি আর অ্যান্টিবডি কি। দেখো অ্যান্টিজেন কি, আমরা বললাম যে যখন হচ্ছে বাইরে থেকে ভাইরাস ব্যাকটেরিয়া এই সমস্ত জীবাণুগুলো আমাদের দেহে প্রবেশ করছে, মানে যেসব জীবাণু আমাদের দেহে প্রবেশ করছে এবং আমাদেরকে অসুস্থ করে তুলছে তাদেরকে আমরা অ্যান্টিজেন বলি। তো এই অ্যান্টিজেনের প্রকারভেদ আছে। এই অ্যান্টিজেন হলো দু প্রকার, এক্সোজেনাস অ্যান্টিজেন আর এন্ডোজেনাস অ্যান্টিজেন। তাহলে এক্সোজেনাস অ্যান্টিজেন হচ্ছে যে যে অ্যান্টিজেনটা আমাদের দেহের বাইরে উৎপন্ন হবে সেটাকে আমরা বলবো এক্সোজেনাস অ্যান্টিজেন। এক্সোজেনাস অ্যান্টিজেন এর উদাহরণ হতে পারে পরাগরেণু, দূষক পদার্থ, বিভিন্ন রোগ সৃষ্টিকারী জীবাণু, এইগুলো হলো এক্সোজেনাস অ্যান্টিজেন। এক্সো কথাটা দেখে আমরা বুঝতে পারছি এক্সো মানে বাইরের দিকে হবে। আর একটা টাইপস আছে সেটা হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন। তাহলে এন্ডোজেনাস মানে কি, তাহলে ভিতরের দিকে। এক্সোজেনাসটা যদি বাইরের দিকে হয় তাহলে এন্ডোজেনাস কথাটা দেখে বুঝতে পারছি যে এটা নিশ্চয়ই ভিতরের দিকে হবে। তাহলে যে সমস্ত অ্যান্টিজেনগুলো প্রাণীদেহের ভিতরে উৎপন্ন হয় তাকে আমরা বলবো এন্ডোজেনাস অ্যান্টিজেন। এবারে এই এন্ডোজেনাস অ্যান্টিজেনের যে একটা উদাহরণ আছে সেটা হচ্ছে কার্ডিওলিপিন। এটা খুব ইম্পর্টেন্ট যে একটি এন্ডোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ দাও বা কার্ডিওলিপিন কি, এরকম কোশ্চেন আসে তোমাদের পরীক্ষায়। তাহলে স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডে এই কার্ডিওলিপিন অ্যান্টিজেনটি পাওয়া যায়, যেটি এন্ডোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ। তাহলে আমরা বললাম যে অ্যান্টিজেন দুই প্রকার, এক্সোজেনাস অ্যান্টিজেন আর এন্ডোজেনাস অ্যান্টিজেন। এক্সোজেনাস অ্যান্টিজেনটা কি, এটা প্রাণীদেহের বাইরে উৎপন্ন হয়, আর এন্ডোজেনাস অ্যান্টিজেন হচ্ছে প্রাণীদেহের ভিতরে উৎপন্ন হয়। এক্সোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ হলো পরাগরেণু, এন্ডোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ হলো কার্ডিওলিপিন। এবার আমরা জানবো যে এন্ডোজেনাস অ্যান্টিজেনের কিছু টাইপস আছে। এন্ডোজেনাস অ্যান্টিজেন তিন প্রকার, জেনোজেনিক, অটোজেনিক আর হচ্ছে অ্যালোজেনিক। তাহলে না, জেনোজেনিক, অটোলোগাস আর হচ্ছে অ্যালোজেনিক। তাহলে জেনোজেনিক অ্যান্টিজেন কাকে বলবো? দেখো জেনোজেনিক অ্যান্টিজেনের ক্ষেত্রে কি হবে, যেখানে প্রজাতি দুটো আলাদা হবে কিন্তু উভয়ের দেহে সম প্রকৃতির অ্যান্টিজেন দেখা যাবে। তাহলে জেনোজেনিক অ্যান্টিজেনের ক্ষেত্রে প্রজাতি আলাদা হলেও এদের দেহে উপস্থিত অ্যান্টিজেন হবে সম প্রকৃতির। আর অটোলোগাস অ্যান্টিজেনের ক্ষেত্রে কি হবে, যখন কোনো প্রাণীর দেহ গঠনকারী কোনো উপাদানই অ্যান্টিজেন হিসাবে কাজ করে তখন সেটাকে আমরা বলবো অটোলোগাস অ্যান্টিজেন। আর অ্যালোজেনিক অ্যান্টিজেন হবে যেখানে একই প্রজাতির দুটো প্রাণী থাকবে এবং এদের অ্যান্টিজেন জিনগতভাবে নিয়ন্ত্রিত হলেও এরা পরস্পরের থেকে অ্যান্টিজেনিক ডিটারমিন্যান্টস তারা আলাদা হবে, তখন তাদেরকে আমরা বলবো অ্যালোজেনিক অ্যান্টিজেন। আর একটা বিশেষ টাইপস আছে সেটা হচ্ছে সম্পূর্ণ অ্যান্টিজেন আর অসম্পূর্ণ অ্যান্টিজেন বা হ্যাপটেন্স। তো সম্পূর্ণ অ্যান্টিজেন কাকে বলে? প্রোটিনধর্মী সমস্ত অ্যান্টিজেনকে আমরা সম্পূর্ণ অ্যান্টিজেন বলবো। আর যেটা অসম্পূর্ণ অ্যান্টিজেন বা হ্যাপটেন্স সেটার কি হচ্ছে, যে সেটা হবে যে কিছু কিছু রাসায়নিক পদার্থ আছে যাদের আণবিক ভরটা খুব নিম্নমানের হয়, আর এরা পূর্ব থেকে তৈরি অ্যান্টিবডির সাথে যুক্ত হয় কিন্তু এরা অ্যান্টিবডি উৎপাদনে সক্ষম নয়। তো সেই জন্য আমরা এদেরকে বলবো অসম্পূর্ণ অ্যান্টিজেন বা হ্যাপটেন্স। হ্যাপটেনের উদাহরণ হলো ডাইনাইট্রোফেনল। আর এবার আমরা পড়বো যে অ্যান্টিবডি কি। দেখো আমাদের দেহে যখন অ্যান্টিজেন প্রবেশ করছে সেটাকে বাধা দেওয়ার জন্য আমাদের দেহে যে প্রোটিন সৃষ্টি হয় যেমন গ্লাইকোপ্রোটিন, এটাকে আমরা বলবো অ্যান্টিবডি। এবারে আমরা আলোচনা করব স্ট্রাকচার অফ অ্যান্টিবডি নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা একটা অ্যান্টিবডির ছবি এঁকেছি। এই ছবিটা দেখতে অনেকটা ওয়াই অক্ষরের মতো, সেই জন্য আমরা বলতে পারি যে অ্যান্টিবডি হলো ওয়াই আকৃতি বিশিষ্ট পলিপেপটাইড শৃঙ্খল বিশেষ। তো দেখো এখানে দু জোড়া চেন আছে, তো দু জোড়া পলিপেপটাইড চেন। একটা হচ্ছে দুটো চেন আছে যেগুলো হচ্ছে ভারী আর দুটো চেন আছে হালকা। এই চেনটা আর এই চেনটা হলো ভারী চেন আর এই চেনটা আর এই চেনটা হলো হালকা চেন। তো যে চেন দুটো ভারী চেন সেই চেন দুটোকে আমরা বলবো এইচ চেন। কারণ হচ্ছে ভারী, এটাকে আমরা ইংলিশে বলি হেভি চেন, তো এইচ হেভি এইচ, সেই থেকে ভারী চেনটাকে আমরা বলছি এইচ চেন। আর যেটা হালকা সেটা হচ্ছে লাইট, সেই জন্য হালকা চেনটাকে আমরা বলবো যে এল চেন। এবার প্রত্যেকটি ভারী চেনে 400টির বেশি অ্যামাইনো অ্যাসিড থাকে আর প্রতিটি হালকা চেনে 200টির বেশি অ্যামাইনো অ্যাসিড থাকে।
এই ছবিটা দেখে মনে হচ্ছে যে এই চেন দুটো পরস্পরের থেকে আলাদা আছে, কিন্তু এরা হচ্ছে আলাদা নয়, এরা হচ্ছে একই। কারণ দেখো এদের মাঝখানে একটা বন্ড যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ডাইসালফাইড বন্ড। সেই জন্য আমরা বলতে পারি যে অ্যান্টিবডি দুটি অভিন্ন। যেহেতু ডাইসালফাইড বন্ধনী দিয়ে চেন দুটো পরস্পরের সাথে যুক্ত রয়েছে, সেই জন্য এরা হচ্ছে অভিন্ন। আবার প্রত্যেকটা ভারী চেনের আর হালকা চেনের মাঝখানেও ডাইসালফাইড বন্ধনী আছে, এদিকেও আছে। আবার দুটি ভারী চেনের মাঝখানেও বন্ধনী রয়েছে। তো প্রত্যেকটা চেনই ডাইসালফাইড বন্ধনী দ্বারা যুক্ত রয়েছে। এবারে আমরা দেখবো যে দেখো যে প্রত্যেকটি চেনের অগ্রভাগে ডট ডট দেওয়া আছে, তার মানে যে ডট ডট গুলো দেওয়া রয়েছে তার মানে এইগুলো হচ্ছে এই অঞ্চলগুলোকে আমরা বলবো পরিবর্তনশীল অঞ্চল। যেহেতু এই অঞ্চলে অ্যান্টিজেন বন্ধনকারী অঞ্চল থাকে, সেই জন্য এই অঞ্চলগুলো পরিবর্তিত হতে পারে, তাই এই অঞ্চলগুলোকে বলা হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল। এগুলো অ্যান্টিজেনের আকার অনুসারে পরিবর্তিত হয়। আর এই যে অঞ্চলগুলো, এইগুলো কিন্তু পরিবর্তিত হয় না, সেই জন্য এই অবশিষ্ট অংশগুলোকে আমরা বলবো কনস্ট্যান্ট অঞ্চল বা সি অঞ্চল। এরপর আমরা যাব অ্যান্টিবডির প্রকারভেদে। অ্যান্টিবডি হলো 5 প্রকার, যেগুলো মানবদেহে পাওয়া যায়, যেমন আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি আর আইজিই। এবার এই 5 প্রকার অ্যান্টিবডি সম্পর্কে আমরা জেনে নেব যে এই 5 প্রকার অ্যান্টিবডি প্রত্যেকটি কোথায় কোথায় অবস্থান করে এবং এরা কি কাজ করে। আর এদের ছবিও আছে। দেখো প্রথমটা হচ্ছে আইজিজি অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিন জি। তো এই অ্যান্টিবডি আমাদের শরীরে রক্তে বেশি পরিমাণে থাকে, এছাড়া লসিকাতেও থাকে আর অন্ত্রেও থাকে। আর এরা কি কাজ করে? এরা ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করতে সক্ষম, মানে অ্যান্টিবডির যেটা কাজ আর কি। তো আইজিজি করে ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে। আর এদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে এরা হচ্ছে মাতৃদেহে অবস্থিত প্লাসেন্টাকে অতিক্রম করে, আর এর ফলে এরা খুব সহজে মায়ের দেহ থেকে মায়ের দেহে রক্ত থেকে ভ্রূণের রক্তে সঞ্চারিত হয়। এরপর আমরা আলোচনা করব আইজিএ অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিন এ। এই অ্যান্টিবডিটাও রক্তে থাকে, এরা মনোমার ও ডাইমার হিসাবে থাকে। আর আইজিএ তে একটা পলিপেপটাইড চেন বা যে চেনও থাকে। আর হচ্ছে আইজিএ টা কোথায় থাকে? আইজিএ হচ্ছে মায়ের স্তনগ্রন্থিতে যে কোলোস্ট্রাম নিঃসৃত হয় স্তনগ্রন্থি থেকে, সেখানে আইজিএ থাকে। এবার আইজিএ এই যে তার আগে কোলোস্ট্রাম হয়তো তোমরা পড়েছো, ওই যে শিশু জন্মানোর পর যে মায়ের স্তনগ্রন্থি থেকে যে পুষ্টিকর হরিদ্রাব্য তরল নিঃসৃত হয়, সেটাকে আমরা কোলোস্ট্রাম বলি। আর এই কোলোস্ট্রামের মধ্যে আইজিএ থাকে, এটা শিশুর রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়াও আমাদের ঘাম, অশ্রু, লালা, এখানেও আইজিএ পাওয়া যায়। আর তাছাড়া আইজিএ অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিন এ কে ক্ষরণকারী অ্যান্টিবডি বা সিক্রেটরি অ্যান্টিবডিও বলা হয়, কারণ আমাদের দেহ থেকে যে সমস্ত তরলগুলো ক্ষরিত হয় সেই সমস্ত দেহ তরলগুলিতেই আইজিএ পাওয়া যায়। এরপর আমরা আলোচনা করব আইজিএম অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিন এম। ইমিউনোগ্লোবিউলিনটা তোমরা ছবি দেখে বুঝতে পারছো যে এটা যতগুলো অ্যান্টিবডি আছে তার মধ্যে সব থেকে বড়। তো এরা কি তাহলে আমরা জানবো যে এদের অবস্থান। তো এরা রক্তে পেন্টামার হিসাবে থাকে। আর আইজিএম এরও একটা জে চেন থাকে, আইজি এর যেমন একটা জে চেন থাকে, আইজিএম এরও একটা জে চেন থাকে। এবার জানবো হচ্ছে আইজিএম এর কাজ। এরা কি করে? এরা হচ্ছে এই প্রকার অ্যান্টিবডি গুলো ব্যাকটেরিয়ালাইসিস আর অ্যাগ্লুটিনেশন সম্পর্কে আমরা পরে তোমাদেরকে জানাবো। এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে দেহের প্রতিরক্ষায় সাহায্য করে। এরপর আর যে দুটো অ্যান্টিবডি আছে আইজিডি এবং আইজিই অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিন ডি এবং ইমিউনোগ্লোবিউলিন ই, এইগুলোর পরিমাণ খুবই কম। ইমিউনোগ্লোবিউলিন ডি থাকে 0.2% আর আইজিই থাকে 0.1%। আইজিডি বি লিম্ফোসাইটের উপরিতলে অবস্থান করে, আর আইজিই শ্বেত কণিকার পর্দার সাথে সংলগ্ন থাকে। আর আইজিইর একটা বিশেষ কাজ আছে,
সেটা হলো যে আমাদের যেমন অ্যালার্জি হয়, তো এই অ্যালার্জির ক্ষতিকারক প্রভাব থেকে দেহকে রক্ষা করে। এবার আমরা আরেকটা অ্যান্টিবডির প্রকারভেদ পড়ব। কাজ অনুসারে অ্যান্টিবডিকেও 5টি ভাগে ভাগ করা যায়। তো নামগুলো হচ্ছে ব্যাকটেরিওলাইসিন, অ্যান্টিটক্সিন, অ্যাগ্লুটিনিন, অপসোনিন আর প্রসিপিটিন। তো আমরা এটা জেনে নেব যে ব্যাকটেরিওলাইসিন কি। ব্যাকটেরিওলাইসিন কথাটা থেকে আমরা বুঝতে পারছি যে ব্যাকটেরিয়া সম্পর্কিত কিছু আছে। তো এইরকম অ্যান্টিবডি কি করে, ব্যাকটেরিয়ার দেহে যে সমস্ত রোগ জীবাণু প্রবেশ করে তাদেরকে ধ্বংস করে। আর অ্যান্টিটক্সিনটা কি, অ্যান্টিটক্সিনের হচ্ছে ব্যাকটেরিয়ার টক্সিনকে বিনষ্ট করে। আর অ্যাগ্লুটিনিন এরা কি করে, এরা হচ্ছে অ্যান্টিজেনকে দলবদ্ধ করে। আর এই দলবদ্ধ করার এই পদ্ধতিকে বলা হয় দলবদ্ধকরণ বা অ্যাগ্লুটিনেশন। আর শেষ হচ্ছে প্রসিপিটিন। প্রসিপিটিন কি, এই প্রকার অ্যান্টিবডি অ্যান্টিজেন অণুকেও অধক্ষিপ্ত করে, অর্থাৎ অধক্ষেপণে সাহায্য করে। আর একটা বাকি আছে, সেটা হলো অপসোনিন। অপসোনিন কি করে, এরা হচ্ছে যে সমস্ত কোষগুলো অ্যান্টিজেন উৎপন্ন করে তাদের সাথে সংলগ্ন হয়ে আগ্রাসনে সাহায্য করে। এরপর আমরা আলোচনা করব অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন। দেখো এখানে কতগুলো স্টেপ আছে, অ্যাগ্লুটিনেশন, প্রেসিপিটেশন, নিউট্রালাইজেশন আর হচ্ছে লাইসিস। দেখো আমরা আবার প্রথম থেকে শুরু করছি। আমাদের শরীরের ভিতরে যখন কোনো রোগ জীবাণু প্রবেশ করছে, সেই বস্তুগুলোকে আমরা বলছি অ্যান্টিজেন। আর যার দ্বারা এই অ্যান্টিজেনের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠছে তাকে আমরা বলছি অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি কিভাবে এই অ্যান্টিজেনের বিরুদ্ধে ক্রিয়া করছে সেই স্টেপগুলো এখানে পরপর দেওয়া আছে। তো প্রথম স্টেপ হচ্ছে অ্যাগ্লুটিনেশন। অ্যাগ্লুটিনেশন কথাটার মানে হলো দলবদ্ধকরণ। অ্যান্টিজেন আমাদের শরীরের ভিতরে প্রবেশ করার পর অ্যান্টিবডি অনেক অ্যান্টিজেন সম্পন্ন জীবাণুর অ্যান্টিজেনের সঙ্গে বিক্রিয়া করে তাদেরকে একত্রিত করে। আর এই পদ্ধতিটাকে আমরা বলবো অ্যাগ্লুটিনেশন। আর যে অ্যান্টিবডি এই অ্যান্টিজেন যুক্ত কোষগুলোকে দানা বাঁধতে সাহায্য করে সেগুলোকে আমরা বলবো অ্যাগ্লুটিনিন। তাহলে কি, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি একসাথে বিক্রিয়া করছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি একসাথে বিক্রিয়া করার পর একটা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে। আর একটা অ্যান্টিবডি আছে যে এই বিক্রিয়াজাত পদার্থগুলোকে অধক্ষেপণে সাহায্য করে। তো যে অ্যান্টিবডিটা এই অ্যান্টিজেনকে অধক্ষিপ্ত করতে সাহায্য করছে সেটাকে আমরা বলবো প্রসিপিটিন। তাহলে সেকেন্ড স্টেপ হলো প্রসিপিটেশন। এরপর কি, এরপর হচ্ছে নিউট্রালাইজেশন। তাহলে অ্যান্টিজেন সংলগ্ন যে জীবাণুগুলো রয়েছে সেই জীবাণুগুলোর যে বিষাক্ত স্থানকে অ্যান্টিবডি আবৃত করে ফেলে এবং জীবাণুর ক্রিয়াকে প্রশমিত করে ফেলে। এর ফলে কি হয়, সেই জীবাণুগুলো আর আমাদের শরীরে বেশি মানে রোগ ছড়ানোর ক্ষমতাটা তাদের থেকে বিনষ্ট হয়ে যায়। এরপর হচ্ছে লাইসিস বা বিশ্লিষ্টকরণ। কিছু কিছু শক্তিশালী অ্যান্টিবডি আছে যারা জীবাণুর ঝিল্লিকে ডিরেক্টলি আক্রমণ করে এবং তাদেরকে ধ্বংস করে দেয়। এই স্টেপটা হচ্ছে লাইসিস বা বিশ্লিষ্টকরণ। এরপর একটা বিশেষ ক্ষেত্র আছে, সেটা হচ্ছে এপিটোপ আর হচ্ছে প্যারাটোপ। এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তো এমসিকিউ না, এসএকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তো এপিটোপটা কি, অ্যান্টিজেনের যে অংশটাতে অ্যান্টিবডিটা যুক্ত হবে সেটাকে আমরা বলবো এপিটোপ। আর অ্যান্টিবডির যে অংশে অ্যান্টিজেন যুক্ত হবে সেটাকে আমরা বলবো প্যারাটোপ। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যে অ্যান্টিজেন ও অ্যান্টিবডির পার্থক্য। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে পার্থক্য করে লেখা আছে। তো অ্যান্টিজেন হলো দেহে অনুপ্রবিষ্টকারী বহিরাগত বস্তু। অ্যান্টিবডি হলো অ্যান্টিজেনের উপস্থিতিতে উৎপন্ন অ্যান্টিজেন প্রতিরোধী বস্তু। রাসায়নিক প্রকৃতিতে এরা প্রোটিন, তবে গ্লাইকোপ্রোটিন জাতীয় হতে পারে। রাসায়নিক প্রকৃতিতে এরা সবসময় প্রোটিন। এরা সাধারণত লোহিত কণিকার কোষ পর্দার উপরিতলে বা জীবাণুর উপরিতলে অবস্থান করে। আর অ্যান্টিবডি সবসময় সাধারণত প্লাজমায় থাকে। অ্যান্টিজেনের প্রভাবে অ্যান্টিবডির সৃষ্টি হয়, অ্যান্টিবডির প্রভাবে কিন্তু অ্যান্টিজেন সৃষ্টি হয় না। অ্যান্টিজেন অনাক্রম্য তন্ত্রকে উদ্দীপিত করে,
অ্যান্টিবডি দেহ প্রতিরক্ষায় অংশগ্রহণ করে। অনাক্রম্যতার সংজ্ঞা আমরা আগেই বলেছি, তাই এবার আমরা সরাসরি চলে যাব অনাক্রম্যতার প্রকারভেদে। তো অনাক্রম্যতা সাধারণত দুই প্রকার হয়। দেহের অনাক্রম্যতা ব্যবস্থাকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সহজাত অনাক্রম্যতা আর একটা হচ্ছে অর্জিত অনাক্রম্যতা। তো সহজাত অনাক্রম্যতা কি? সহজাত অনাক্রম্যতা, এই অনাক্রম্যতাটা হচ্ছে জন্মগত, অর্থাৎ এটি জন্মের সময় থেকেই বংশ পরম্পরায় সঞ্চালিত হয় এবং এটি সবসময় আমাদের দেহের সাধারণ এবং স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়। তাহলে সহজাত অনাক্রম্যতা আমাদের এই যে কলেরা, হাম, সিফিলিস, পক্ষাঘাত, পোলিও, এই যে সমস্ত রোগগুলো আছে এদের এদের এই সমস্ত রোগগুলোকে প্রতিরোধ করতে পারে। সহজাত অনাক্রম্যতা আগ্রাসন অর্থাৎ ফ্যাগোসাইটোসিস, অ্যাসিড এবং উৎসেচক, স্কিন এবং মিউকাস মেমব্রেন আর রক্তস্থিত রাসায়নিক পদার্থ ইত্যাদির মাধ্যমে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এরপর আমরা আলোচনা করব অর্জিত অনাক্রম্যতা নিয়ে। দেখো, অর্জিত কথাটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে এটা নিশ্চয়ই জন্মগত নয়। এই প্রতিরোধ ব্যবস্থা আমাদের নিজেদেরকে অর্জন করতে হয় টিকা দানের মাধ্যমে। তাহলে অর্জিত অনাক্রম্যতার সংজ্ঞা কি হবে? তাহলে যদি অর্জিত অনাক্রম্যতার সংজ্ঞা বলতে হয়, আমরা এটাই বলবো যে সমস্ত অনাক্রম্যতা জন্মগত বা সহজাত নয়, রোগ জীবাণু প্রবেশের ফলে সৃষ্টি হয়, তাদেরকে আমরা অর্জিত অনাক্রম্যতা বলবো। এই অনাক্রম্যতা দুই প্রকার, কোষভিত্তিক, রসভিত্তিক, কিন্তু বর্তমানে ইন্টারফেরন অনাক্রম্যতা নামে একটা অনাক্রম্যতা পাওয়া গেছে যেটা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম। প্রথমে আমরা আলোচনা করব কোষভিত্তিক অনাক্রম্যতা সম্পর্কে। কোষভিত্তিক অনাক্রম্যতায় টি লিম্ফোসাইট মুখ্য ভূমিকা গ্রহণ করে আর দেহে যে সমস্ত রোগ জীবাণু আমাদের দেহে প্রবেশ করে তাদের ধ্বংস করে। তো কি হয়, লোহিত মজ্জা থেকে টি লিম্ফোসাইট সৃষ্টিকারী কোষ থাইমাস গ্রন্থিতে প্রবেশ করে এবং টি লিম্ফোসাইটে পরিণত হয়। তারপর এটি আবার লসিকা গ্রন্থিতে অবস্থান করে। দেহে যখন অ্যান্টিজেন প্রবেশ করে তখন তাকে ম্যাক্রোফাজ গ্রাস করে আর টি লিম্ফোসাইট ম্যাক্রোফাজ যুক্ত অ্যান্টিজেনকে গ্রহণ করে এবং লিম্ফোকাইনিন উৎসেচকের সাহায্যে তাদেরকে ধ্বংস করে। এই ছিল প্রসেস। এরপর আমরা আলোচনা করব রসভিত্তিক অনাক্রম্যতা নিয়ে। কোষভিত্তিক অনাক্রম্যতায় টি লিম্ফোসাইট প্রধান ভূমিকা গ্রহণ করেছিল, কিন্তু রসভিত্তিক অনাক্রম্যতায় বি লিম্ফোসাইট প্রধান ভূমিকা গ্রহণ করে। তাহলে দেহে যে অনাক্রম্যতা বি লিম্ফোসাইটের সাহায্যে সংঘটিত হয় তাকে আমরা বলবো রসভিত্তিক অনাক্রম্যতা। আমাদের শরীরে যখন অ্যান্টিজেন প্রবেশ করছে, এটা রক্তে যাওয়ার পর বি লিম্ফোসাইট এর সাথে সরাসরি যুক্ত হয়। অ্যান্টিজেনের প্রভাবে এই বি লিম্ফোসাইট কোষ ব্লাস্ট কোষে এবং ব্লাস্ট কোষ থেকে প্লাজমা কোষে পরিণত হয়। এই প্লাজমা কোষই অ্যান্টিবডি উৎপন্ন করে। তারপর অ্যান্টিবডি সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে ক্রিয়া করে। এবার অ্যান্টিজেন অ্যান্টিবডির যে রিয়াকশন সেটা আমরা আগেই আলোচনা করেছি। আর একটা যে অনাক্রম্যতা আছে সেটা হলো ইন্টারফেরন অনাক্রম্যতা। এটা কি করে, যখন আমাদের শরীরে ভাইরাস প্রবেশ করে, ভাইরাস যখন আমাদের শরীরে উপস্থিত কোনো কোষকে আক্রমণ করে, এবার সেই ভাইরাস আক্রান্ত কোষ থেকেই এই ইন্টারফেরন সৃষ্টি হয়। এই ইন্টারফেরন সেই কোষ থেকে নিঃসৃত হওয়ার পর ভাইরাসের বিভাজনকে রোধ করে। এরপরে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে রসভিত্তিক ও কোষভিত্তিক অনাক্রম্যতার পার্থক্য। এটা এবারও চলে এসছে, তবে এর পরেও আসবে, হয়তো রিপিটও হতে পারে। তো দেখে নেওয়া যাক পার্থক্যটা কি আছে। রসভিত্তিক অনাক্রম্যতায় বি লিম্ফোসাইট প্রধান ভূমিকা গ্রহণ করে আর কোষভিত্তিক অনাক্রম্যতায় টি লিম্ফোসাইট প্রধান ভূমিকা গ্রহণ করে। মুখ্যত অ্যান্টিবডি সংশ্লেষ ও ক্ষরণের মাধ্যমে অ্যান্টিজেনের বিরুদ্ধে এরকম অনাক্রম্যতা গড়ে ওঠে। মুখ্যত লিম্ফোকাইনিন, ইন্টারফেরন ও অ্যান্টিবডির সংশ্লেষের মাধ্যমে অ্যান্টিজেনের বিরুদ্ধে এইরকম অনাক্রম্যতা গড়ে ওঠে। রসভিত্তিক অনাক্রম্যতায় সকল প্রকার অ্যান্টিজেনের বিরুদ্ধে এই ধরনের অনাক্রম্যতা দেখা যায়, কিন্তু অ্যান্টিজেনের উপস্থিতিতে এই কোষভিত্তিক অনাক্রম্যতার বিশেষ কয়েক প্রকার অ্যান্টিজেনের উপস্থিতিতে এই অনাক্রম্যতার সৃষ্টি হয়। রসভিত্তিক অনাক্রম্যতা দেহক্ষয়, রক্তক্ষয়, লসিকা এবং কলারসের মাধ্যমে ঘটে। আর কোষভিত্তিক অনাক্রম্যতা মুখ্যত কোষের মাধ্যমে এবং কিছুটা দেহ তরলের মাধ্যমেও ঘটে।
এরপর আমরা আলোচনা করব সক্রিয় অনাক্রম্যতা ও নিষ্ক্রিয় অনাক্রম্যতা। সহজাত ও অর্জিত আমরা যে দুই প্রকার অনাক্রম্যতা পড়েছি, এছাড়া ইন্টারফেরনও পড়েছি, কিন্তু তাদের মধ্যে শুধুমাত্র সহজাত ও অর্জিত অনাক্রম্যতা সক্রিয় হয় আবার নিষ্ক্রিয় হয়। তাহলে সহজাত সক্রিয় ও সহজাত নিষ্ক্রিয়। এবার সহজাত সক্রিয় কোনটা? দেহে যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া প্রবেশ করছে তাদেরকে ধ্বংস করার জন্য যে অ্যান্টিবডিটা সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলি সহজাত সক্রিয়। আর সহজাত নিষ্ক্রিয় মাতৃদেহ থেকে যখন প্লাসেন্টার মাধ্যমে এবং জন্মের পর মাতৃদুগ্ধ থেকে যে অ্যান্টিবডিটা সৃষ্টি হয়, মাতৃদুগ্ধ থেকে আমরা আইজিএ পাই, তখন সেটাকে আমরা বলবো সহজাত নিষ্ক্রিয়। আর অর্জিত সক্রিয়, যেটা অর্জিত সক্রিয় মানে আমাদের যেটা অর্জন করতে হয় টিকাকরণের মাধ্যমে, সেটা হচ্ছে অর্জিত সক্রিয়। আর অর্জিত নিষ্ক্রিয়, এটা ইনজেকশনের মাধ্যমে অ্যান্টিবডি প্রবেশ করিয়ে সৃষ্টি করা হয়, সেটা হচ্ছে অর্জিত নিষ্ক্রিয়। এবারে আমরা আলোচনা করব টিকাকরণ এবং অর্থাৎ টিকাকরণ এবং টিকার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো আমরা সবার আগে এটা জানবো যে টিকা বলতে কি বুঝি। দেখো, যখন আমাদের দেহে কোনো রোগ জীবাণু প্রবেশ করে, তার ফলে আমরা যখন অসুস্থ হয়ে পড়ি এবং রোগের সৃষ্টি হয়, সেই রোগটাকে প্রতিরোধ করার জন্য ওই রোগের জীবাণুর সমগ্র দেহ থেকে যে উপাদানটা প্রস্তুত করা হয়, সেটা যখন আমরা আবার ভ্যাকসিনেশনের মাধ্যমে সেটাকে আমরা আবার জীবদেহে প্রবেশ করাই, তখন সেটাকে আমরা বলি যে টিকা বা ভ্যাকসিন। আর যে পদ্ধতিতে প্রবেশ করানো হচ্ছে সেই পদ্ধতিটাকে আমরা বলবো টিকাকরণ বা ভ্যাকসিনেশন। এরপর আমরা আলোচনা করব টিকার প্রকারভেদ। তো টিকার প্রকারভেদের মধ্যে যেগুলো পড়ছে, জীবন্ত টিকা, মৃত বা নিষ্ক্রিয় টক্সয়েড, আর একটা হচ্ছে কোষের ভগ্নাংশ। জীবন্ত টিকা কোনগুলো? বিসিজি, ওপিভি, এমএমআর, এইগুলো। আর মৃত টিকা হচ্ছে কলেরা, টাইফয়েড, টক্সাইড হচ্ছে ডিপথেরিয়া, টিটেনাস, আর কোষের ভগ্নাংশতে আছে নিউমোনিয়া, হেপাটাইটিস বি। এবার আমরা আলোচনা করব ডিপিটি অর্থাৎ ডিপিটি এর পুরো নাম হলো ডিপথেরিয়া, পার্টুসিস অ্যান্ড টিটেনাস। শিশুদের দেহে তিনটি জীবনঘাতী রোগ ডিপথেরিয়া, হুপিং কফ এবং টিটেনাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য ডিপিটি ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এরপর আছে ওপিভি, এর পুরো নাম হলো ওরাল পোলিও ভ্যাকসিন। এটি পোলিও রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। বিসিজি, ব্যাসিলাস ক্যালমেট অ্যান্ড কুয়েরেন, যক্ষা রোগের প্রতিষেধক হিসেবে বিসিজি টিকা দেওয়া হয়। টিটিটি, এর পুরো নাম হলো টিটেনাস টক্সাইড। এটি টিটেনাসের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। এমএমআর, মেসেলস, মাম্পস অ্যান্ড রুবেলা। এই ভ্যাকসিনটি হাম, রুবেলা এবং মাম্পসের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জনের জন্য এই ভ্যাকসিনের একটি মাত্র ডোজই যথেষ্ট। এই ছিল আজকের পার্ট 1 তোমাদের স্বাস্থ্য ও রোগ চ্যাপ্টারে। এরপরে যে রোগ সম্পর্কিত যে বিস্তারিত আলোচনা আছে, তোমার টাইফয়েড, ফাইলেরিয়াসিস, অ্যাসকেরিয়াসিস, ক্যান্সার, দাঁত, আরও আছে আমাশয়, আর আছে ড্রাগের অপব্যবহার, এই সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা সহ ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আর তাছাড়া বিগত 5 বছরে এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন এসেছিল, এমসিকিউ, এসিকিউ বা ব্রড কোশ্চেন আসলেও তার উপর অ্যান্সার সহ একটা ভিডিও আসছে। আর এর পরের চ্যাপ্টারগুলোর বিস্তারিত আলোচনা, সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তো সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।